আমার বাড়ির কাজের মাসি আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। একটা কাজের মাসিকে বিশ্বাস করে তাকে বাড়িতে রাখার পরিণাম আমি এইভাবে পাবো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। সেদিন যখন সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার কোমরের হাড় ভেঙে যায়, তারপর আমার হাঁটা চলা বন্ধ হয়ে যায় ও বাধ্য হয়ে আমার মাকে এই বাড়িতে ডাকতে হয়। আমার মা যদি এই বাড়িতে না আসতো তাহলে আমি কাজের মাসির ব্যাপারে কোনো কিছুই জানতে পারতাম না। আমার নাম মিনু ও আমার বরের নাম অজিত। আমি খুব বড়লোক ঘরের মেয়ে ছিলাম। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমার বিয়ে ভালো ফ্যামিলিতেই হয়েছিল। আমার বর হাই স্কুলের টিচার ছিল। শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূরে আমার বরের চাকরি লেগেছিল। বাড়ি থেকে প্রায় 3 ঘন্টার দূরত্ব। বিয়ের পরে আমি 2 থেকে 3 মাস শ্বশুর বাড়িতেই ছিলাম শ্বশুর শাশুড়ির সঙ্গে। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ ছিলেন। এদিকে আমার বরের চাকরি যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, তাই অনেক সকালে উঠে কাজের মাসিকে বরের পছন্দের রান্নাবান্না বলে দিতে হতো। কারণ আমার ভাসুরেরাও সকালবেলা খাওয়া দাওয়া করে যে যার কাজে চলে যেত। তাই আমার বরের জন্য রান্নাবান্না আগে করতে হতো, যেহেতু তাকে বাড়ি থেকে আগে বের হতে হতো। আমার বরের পছন্দের রান্না হয়ে যাওয়ার পরে আমার জায়েরা তাদের পছন্দের খাবার কাজের মাসিকে দিয়ে রান্না করাতো। আমার শ্বশুরবাড়িতে যে কাজের মাসিটা ছিল সেই মাসিটার বয়স কাছাকাছি 50 বছর ছিল। এই কাজের মাসির ব্যবহার ও কথাবার্তা এতটাই ভালো ছিল, মনে হতো না যেন কোনো কাজের লোকের সঙ্গেই কথা বলছি। আমরা সবাই ওই কাজের মাসিকে মাসি বলেই ডাকতাম। আমার বর্ত মাসির হাতে বেশ কিছু রান্না খুব পছন্দ করতো। এদিকে প্রত্যেক দিন বরের স্কুলে যেতে 3 ঘন্টা এবং বাড়ি ফিরতে 3 ঘন্টা লাগতো। এইভাবে সে প্রায় ক্লান্ত হয়ে পড়তো এবং নিজের জন্য একটু টাইম পেত না। তাই আমার শ্বশুর শাশুড়ি অজিতকে বলেছিল সে যাতে স্কুলের পাশে একটা ঘর ভাড়া নেয়, তাহলে বরের অনেকটা টাইম সেভ হবে এবং সে একটু নিজের জন্য টাইম পাবে। আমার বরেরা 3 ভাই ছিল। আমার বর বাড়ির ছোট ছেলে। আমার বড় ভাসুরের সোনার দোকান ছিল এবং আরেকটা ভাসুর ব্লকে চাকরি করত। কিন্তু তারা যেহেতু বাড়ির পাশেই নিজের কাজে নিযুক্ত ছিল, তাই তাদের বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার তো কোনো প্রশ্নই ছিল না। শুধু আমার বরের বাড়ি থেকে অনেকটা দূরে চাকরি লেগেছিল। শ্বশুর শাশুড়িকে ছেড়ে আমার অন্য কোথাও যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু কিছু করার ছিল না। তারপর অজিত স্কুলের আশেপাশে একটা বাড়ি ভাড়া নেয় এবং সেখানেই আমি ও অজিত শিফট হয়ে যাই। আমার শ্বশুর শাশুড়ির এতে কোনো আপত্তি ছিল না। তারা নিজের থেকে চেয়েছিল আমরা দুজনে যাতে স্কুলের আশেপাশে কোনো একটা বাড়িতে ভাড়া থাকি। তারা আমাদের ভালোর জন্যই বলেছিল। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু এই বাড়িতে একা ছিল না, কারণ তাদের পাশে আরও 2 বউ ছিল, তাই আমার শ্বশুর শাশুড়ি বলেছিল তোমাদের এত কষ্ট করতে হবে না। স্কুলের আশেপাশে ভাড়া বাড়িতে থাকলে অজিত ও তুমি একে অপরকে টাইম দিতে পারবে। তাই আমি ও অজিত স্কুলের পাশে একটা ভাড়া বাড়িতে শিফট হয়েছিলাম। ওখান থেকে অজিতে স্কুল যেতে মোটামুটি গাড়িতে করে 15 মিনিট সময় লাগতো। বিয়ের পরে আমার বাবা আমাকে সমস্ত জিনিস দিয়েছিল, যাতে আমার কোনো কিছুর অভাব না হয়। অজিতের 4 চাকার শখ ছিল, তাই বাবা আমাকে একটা 4 চাকাও দিয়েছিল। অজিত ও আমি যখন এই ভাড়া বাড়িতে শিফট হয়ে যাই, তখন আমার বাবার দেওয়া গাড়িটাও ওখানেই নিয়ে চলে গেছিলাম। অজিত যেহেতু ড্রাইভিং করতে জানতো না, তাই সে একটা ড্রাইভার রেখেছিল এবং সে প্রত্যেক দিন গাড়িতে করেই স্কুলে যেত। অজিত আমাকে অনেক ভালোবাসতো, আমিও অজিতকে অনেক ভালোবাসতাম। আমাদের যে গাড়ির ড্রাইভারটা ছিল সেও খুব বিশ্বাসযোগ্য লোক ছিল। আমার বাড়ির বাজারঘাট ওই গাড়ির ড্রাইভারটাই করে দিত। আমাদের গাড়ির ড্রাইভারের নাম ছিল শামু। আসলে আমরা যে বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়ির মালিক ওই ড্রাইভারের খোঁজ দিয়েছিল। এইভাবে আমাদের বেশ ভালোই কাটছিল। বরের স্কুলে চলে যাওয়ার পরে শামু গাড়ি নিয়ে বাড়ি চলে আসতো। শামু বাড়ি এসে বাইরের সমস্ত বাজারঘাট করে দিত। বর যেহেতু স্কুলে সারাদিন ব্যস্ত থাকতো, তাই সে বাড়ির অন্যান্য কাজগুলো করতে পারতো না। সেই কাজগুলো শামু করে দিত। একদিন শামু আমাকে ও অজিতকে বলেছিল তার নাকি 1 বছর আগেই বিয়ে হয়েছে এবং তার বউ নাকি এখানে আসতে চায়। শামু গ্রামের ছেলে ছিল, সে অনেক দূর থেকে এখানে এসেছিল 2 টাকা ইনকাম করার জন্য। আমার বর শামুকে মাসে 10,000 টাকা করে দিত। আমাদের ভাড়া বাড়ির বাইরে একটা ছোট রুম ছিল, সেই রুমটাতেই শামু থাকতো। বরের স্কুলে চলে যাওয়ার পরে আমার আর কোনো কিছু শপিং করা থাকলে আমি শামুকে নিয়েই চলে যেতাম। তারপর সেদিন যখন শামু বলেছিল সে নাকি তার বউকে এখানে নিয়ে আসতে চায় এবং শামু তখন অজিতকে বলে মালকিন তো একাই বাড়ির সমস্ত কাজ করে, আমার বউ এখানে থাকলে মালকিনকে কোনো কিছু করতে হবে না, সে সমস্ত কাজ করে দিবে। শামুর কথা শুনে আমি ও অজিত রাজি হয়েছিলাম এবং শামুকে বলে দিয়েছিলাম তার বউকে সে এখানে নিয়ে আসতে পারে, কারণ শ্বশুরবাড়ি ছেড়ে এই বাড়িতে আসার পরে আমাকে রান্নাবান্না ও বাকি কাজগুলো একা হাতেই করতে হতো। এতে আমার খুব কষ্ট হতো, কারণ আমার কখনো বা হাত পুড়ে যেত, কখনো বা হাত কেটে যেত এবং অজিত এই ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে খুবই ভয় পেত। সে স্কুলে যাওয়ার পরেও আমাকে ফোন করে আমার খোঁজ খবর নিত যে আমি ঠিক আছি কি না, কারণ আমি যখন কোনো কাজ করতাম তখন আমার ছোটোখাটো কিছু না কিছু ক্ষয়ক্ষতি হতে থাকতো। বিয়ের আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমার বাবা মা আমাকে রানীর মতো করে রেখেছিল। বাবার বাড়িতে আমি কোনো কাজ করিনি, ওই জন্য বাড়ির কাজকর্ম করার অভ্যেস আমার ছিল না।
তাই কাজকর্ম নিয়ে আমার সঙ্গে এই ছোটোখাটো প্রবলেমগুলো হতেই থাকতো। তারপর শামু ২-৩ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে যায় তার বউকে নিয়ে আসার জন্য। ২ দিন পরে শামু যখন নিজের বউকে আমাদের বাড়িতে নিয়ে আসে, তখন আমি তার বউকে দেখে বিশ্বাস করতে পারিনি যে একটা কাজের মাসিও এতটা সুন্দর হতে পারে। শামুর বউ দেখতে খুবই সুন্দরী ছিল। শামুর বউয়ের নাম ছিল মিনতি। মিনতি একটু ছটপটে স্বভাবের কাজের মাছি ছিল। মিনতি এই বাড়িতে আসার পরে সমস্ত কাজ করত। রান্নাবান্না, ঝাড় দেওয়া, তারপরে বাসন মাজা, সংসারের যাবতীয় কাজ মিনতি করত। প্রথম সব কিছু ঠিকঠাক ছিল। আমি ভেবেছিলাম মিনতির বর শামু যেহেতু এখানেই আছে, তাই কোনো কিছু গণ্ডগোল হওয়ার চান্স নেই। কিন্তু ধীরে ধীরে মিনতির ব্যবহার ও চালচলনের উপর আমার খটকা লাগে। আমার মনে হতো যখনই রুমের ভিতরে অজিতের সঙ্গে আমি টাইম কাটাচ্ছি, তখনই যেন মিনতি আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এটা আমার মনে হতো। একদিন আমি শপিং করার জন্য বাইরে গিয়েছিলাম। শপিং করার পরে এসে দেখি মিনতি আমাদের বেডরুমে ঢুকে আমাদের বিছানার চাদরটা ঠিক করছে, আর অন্যদিকে অজিত ড্রেসিং টেবিলের সামনে নিজের চুল ঠিক করছে। সেদিন আমি মিনতিকে বলেছিলাম আমার অনুপস্থিতিতে সে যাতে আমার বেডরুমে না ঢোকে, কারণ আমার এসব একদমই ভালো লাগতো না। তারপর সে মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। আসলে আমি মিনতিকে ভালোবাসতাম। আমার সঙ্গে যা খারাপ হয়েছিল ওতে আমারই দোষ ছিল। এই জন্যই বলে কাউকে অত বেশি বিশ্বাস করতে নেই যে পরে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। মিনতি যেহেতু আমার বাড়ির প্রত্যেকটা কাজকর্ম করে দিত, তাই আমি বাইরে কোথাও শপিং করতে গেলেই তার জন্য কিছু না কিছু জিনিস কিনে নিয়ে আসতাম, যাতে তাকে ভালো লাগে। আমি যখনই নিজের জন্য নতুন ড্রেস কিনে আনতাম, তখন মিনতিকেও কিনে দিতাম। আসলে অনেকে এমন আছে যারা কাজের লোককে মানুষ মনে করে না, যারা কাজের লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে। কিন্তু আমি ওই ধরনের মেয়ে ছিলাম না। আমি মিনতিকে বিশ্বাস করেছিলাম, কিন্তু ভাবতেও পারিনি তাকে বিশ্বাস করার ফল সে এইভাবে আমাকে দিবে। বাড়ির প্রত্যেকটা জিনিস আমি তাকে বলে রেখেছিলাম। আমি যেহেতু বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, তাই আমি মিনতিকে ছোট বোনের মতো মনে করেছিলাম। কিন্তু আমার যখন মনে সন্দেহ হয় যে সে হয়তো আমার জায়গাটা পেতে চাইছে, তখন আমি তার কিছু কিছু কাজে বাধা দিয়েছিলাম। বর যখন স্কুল যেত, তখন মিনতি অজিতের জামা কাপড় সব কিছু ঠিকঠাক করে দিত। সে আগে আমাদের বেডরুমের বিছানার চাদর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত। আমি এসব কাজে সেদিন বাধা দিয়েছিলাম, যেদিন আমার মনে তাকে নিয়ে সন্দেহ হয়েছিল। বেশ কিছুদিন থেকে মনে হচ্ছিল সে যেন অজিতের কাছে যাওয়ার চেষ্টা করছে। কিছুদিন থেকেই তার হাবভাব চালচলন আমার ঠিক লাগতো না। সেদিন আমি যখন পাশের একজন বৌদির বাড়িতে গেছিলাম, তারপর বাড়ি এসে দেখি মিনতি আবার আমাদের বেডরুমে ঢুকেছে আমার বেড পরিষ্কার করার জন্য, এবং অজিত টেবিলে বসে কিছু খাতাপত্র দেখছে। আমি তখন রুমে ঢুকে মিনতির হাত ধরে বলি, দেখ মিনতি, তোকে এর আগেও বারণ করেছি যে আমাদের বেডরুমে ঢোকার কোনো দরকার নেই। আমাদের বেডরুম আমি নিজে থেকেই পরিষ্কার করে নিতে পারবো। তা সত্ত্বেও অত সাহস কী করে হলো আমাদের বেডরুমে ঢোকার, তাও আবার আমার অনুপস্থিতিতে? দেখ মিনতি, আমার সঙ্গে বেশি চালাকি করবি না। এই বাড়িতে থাকতে হলে আমার মনের মতো কাজ করতে হবে, নইলে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দিব। মিনতি তখন বলে, মালকিন, আপনি তো শুধুই শুধুই আমাকে সন্দেহ করছেন। আমি তো আপনার সাহায্যই করছিলাম। এই বলে সে রুম থেকে বেরিয়ে চলে যায়। আমি তখন অজিতকে গিয়ে বলি, মিনতি যখন আমাদের রুমে ঢুকছে তখন তুমি বারণ করতে পারোনি? অজিত তখন বলে, আমি তো নিজের কাজে ব্যস্ত ছিলাম, তাই কোনো দিকে ধ্যান দিইনি। একদিন দেখি মিনতি সকালবেলা চা করে রুমের মধ্যে অজিতকে দিতে গেছে। আমি তখন বাথরুমেই ছিলাম। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি মিনতি অজিতকে চা দিচ্ছে এবং অজিতের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকিভাবে হাসছে। ওটা দেখে আমি মিনতিকে দুই একটা কথা বলতে বাধ্য হয়েছিলাম, কারণ আমি তার মতিগতি বুঝতে পেরেছিলাম যে সে অজিতের সঙ্গে কি করতে চাইছে। অজিত তো খুব সহজ সরল মনের মানুষ ছিল। ওকে তো যে কেউ নিজের কথার ফাঁদে ফাঁসিয়ে দিতে পারত। আমি তখন মিনতিকে বলেছিলাম, তোকে ভালোবাসি তার মানে এই নয় যে তুই নিজের সীমা পার করে দিবি। কাজের মাসি আছিস, কাজের মাসির মতোই থাক। বেশি বাড়াবাড়ি করলে এই ঘর থেকে বের করে দিব। আমার কথা শুনে সে মুখটাকে নিচু করে রুম থেকে চলে যায়। সেদিন বিকালবেলা আমি যখন দোতলা থেকে নিচে নামছিলাম, তখন সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। চোখ খুলে দেখি আমি হসপিটালে আছি এবং অজিত আমার পাশে আমার হাত ধরেই বসে আছে। তখন অজিত আমাকে জিজ্ঞেস করে, তুমি সিঁড়ি থেকে কিভাবে পড়ে গেছিলে? আমি তখন অজিতকে বলি, আমি পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গেছি। সিঁড়ি থেকে পড়ে গিয়ে শুধু কোমর নয়, আমার মাথাতেও আঘাত লেগেছিল এবং আমার মাথা ফেটে গিয়ে মাথা থেকে রক্ত বেরিয়েছিল। তারপর 2-3 দিন পরে আমি হসপিটাল থেকে বাড়ি ফিরে আসি। ডাক্তার পরিষ্কারভাবে বলেছিল আমার যেহেতু কোমরের হাড় ভেঙে গেছে, সেটা রিকভার হতে বেশ কয়েক বছর লাগবে এবং আমি এখন ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারবো না। বাড়ি আসার পরে অজিত
মাকে ডেকেছিল। মা আসার পরে সবসময় আমার পাশেই থাকতো। আমাকে ওষুধ খাওয়ানো, কোমরে ওষুধ লাগিয়ে দেওয়া সমস্ত কিছু মা করে দিত। ওদিকে আমি মিনতিকে বলেছিলাম, দেখ মিনতি, আমার অবস্থা খুবই খারাপ। আমার বাড়িটাকে এবার তোকেই সামলাতে হবে। জানি না কেন তখন মিনতির মুখ দেখে আমার মনে হয়েছিল আমার কোমর ভেঙে যাওয়াতে সে যেন খুব খুশি। মা ২ দিন থাকার পরে আমাকে বলেছিল, মিনু, তোর এই কাজের মাসিটাকে আমার একদমই ভালো লাগে না। ওকে এই ঘরে রাখলে তোর সংসারে আগুন লেগে যাবে। তুই এই কাজের মাসিকে বাদ দিয়ে অন্য কোনো কাজের মাসি রাখিস না কেন? আমি তখন মাকে বলেছিলাম, মা, আমি জানি মিনতি খুব ছটপটে স্বভাবের। আমি ভালো কোনো কাজের মাসি পেলে ওকে বাড়ি থেকে বের করে দিব। ভেবেছিলাম ওকে ভালোবাসা দিয়ে রাখলে ও আমার বাড়িটাকে সামলাবে। কিন্তু ও তো অন্যদিকে নজর দিয়ে বসে আছে। আর আমি সেটা খুব ভালো করে বুঝতে পারি। তোমার জামাই খুব সহজ সরল, ওর মন অনেক বড়। ওকে যে কেউ বোকা বানিয়ে ওর কাছ থেকে টাকা আদায় করে নিতে পারে। ওর কাছে কেউ একটু কান্নাকাটি করলেই তো ওর নিজের পকেট থেকে অনেকগুলো টাকা বের করে দিয়ে দেয়। এভাবে বেশ কিছুদিন চলার পরে মা আমাকে এসে বলে, মিনতি তোর বাড়ির খেয়াল রাখছে না। ওকে বাড়ির কাজকর্ম করার জন্য বারবার বলতে হয়। যখন দেখি অজিতের আশেপাশে ঘুরে বেড়ায়। আর ওর বর শামুর তো কোনো খেয়ালই নেই যে ওর বউ সারাক্ষণ কী করে বেড়ায়। মা তখন আমাকে বলে, আমার তো মনে হচ্ছে তুই সিঁড়ি থেকে নিজে থেকেই পড়িসনি। এটা অনেক বড় ষড়যন্ত্র। আমি তখন মাকে জিজ্ঞেস করি, কী ষড়যন্ত্র? তুমি কি বলতে চাইছো মা? মা তখন বলে, তুই বুঝতে পারিস না কেন? আমার তো মনে হচ্ছে তোর ওই কাজের মাসি তোকে সিঁড়ি থেকে ফেলেছে, যাতে তুই অচল হয়ে ঘরের মধ্যেই পড়ে থাকিস। আর ওই কাজের মাসি যাতে অজিতের সামনে সারাক্ষণ ঘুরঘুর করতে পারে। তুই তোর কাজের মাসিকে অনেক বেশি মাথায় চাপিয়ে রেখেছিস। এইসব কাজের মাসিদের অত বেশি মাথায় চাপাতে নেই। আমি তখন মাকে বলি, ও আমাকে সিঁড়ি থেকে কি করে ফেলবে? আমি তো সিঁড়ি থেকে নিচে নামছিলাম, আর ঠিক সেই সময় আমার পাটা মচকে গেছিল। মা তখন আমাকে বলে, সেদিন তোর পা কেন মচকে ছিল? আগে তো কখনো পা মচকায়নি। সে নিশ্চয়ই সিঁড়িতে তেল না হলে জল ফেলে রেখেছিল, যার জন্যই তুই পা পিছলে পড়ে গেছিলিস। জানি না কেন সেদিন আমার মায়ের কথা শুনে মিনতির প্রতি আমার মনে একটু খটকা লাগে এবং আমি ভাবতে শুরু করি যে মিনতি কি এরকম করেছে। মা তখন আমার মাথায় হাত বুলিয়ে বলে, তোর কোনো চিন্তা নেই। তোর মা তোর পাশে আছে। তোর মা কোনো কিছু খারাপ হতে দিবে না। আমি সব কিছু ঠিক করে দেব। এবার দেখ তোর ওই কাজের মাসিকে আমি কিভাবে ঠিক করি। আর তুই খুব তাড়াতাড়ি অজিতকে বলে অন্য একটা কাজের মাসির ব্যবস্থা কর, নইলে এই মেয়ে তোর সংসারটাকে নষ্ট করে দিবে। আমি তখন মাকে বলেছিলাম, পাশের বাড়ির বৌদিকেও বলে রেখেছি, যদি কোনো ভালো কাজের মাসির খোঁজ পায় তাহলে ওই পাশের বাড়ির বৌদি আমাকে অবশ্যই জানাবে। আজ আমি অজিতকেও বলবো সে যাতে অন্য কোনো কাজের মাসির খোঁজ খবর করে। সেদিনের পর থেকে মা অজিতকে কোনো সময় একা ছাড়তো না। অজিত যখন স্কুল থেকে বাড়ি আসতো তখন মা লিভিং রুমে বসে থাকতো, যাতে মিনতি অজিতের আশেপাশে থাকতে না পারে। আসলে অজিতের বাড়ি আসার পরে মিনতি অজিতের জন্য চা করে অজিতকে দিয়ে আসতো। সেদিন অজিত যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসে তখন মা মিনতিকে অজিতের জন্য চা করতে বলেছিল এবং চা হয়ে যাওয়ার পরে মা নিজে অজিতকে চা দিয়ে এসেছিল। আসলে আমার কোমর ভেঙে যাওয়ার পরে যখন থেকে মা আমার কাছে থাকতে এসেছিল তখন থেকে বাধ্য হয়ে অজিতকে পাশের রুমে থাকতে হতো, কারণ আমাদের রুমে আমার মা আমার পাশেই থাকতো। সেদিন নাকি মিনতি মাকে বলেছিল, সাহেবকে তো আমি প্রত্যেকদিন চা দিয়ে আসি, তাহলে আজ আপনি কেন চা দিতে যাবেন? মা তখন মিনতিকে বলেছিল, তুই কি নিজেকে এই ঘরের মালকিন মনে করিস? কাজের মাসি আছিস, কাজের মাসির মতোই থাক। বড় বড় স্বপ্ন দেখা বন্ধ কর। তারপর সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মিনতি যখন থালা বাসন মেজে নেয় তখন মা মিনতিকে বলেছিল, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, তুই এবার যেতে পারিস। আসলে মিনতি বাড়ির সমস্ত কাজকর্ম করার পরে রাতের বেলাকে লাগিয়ে দিয়ে বাইরের ঘরে চলে যেত, কারণ ওই বাইরের ঘরে তারা স্বামী স্ত্রী দুইজনে থাকতো। মানে শামু ও মিনতি তারা দুইজনে ওই বাইরের ঘরেই থাকতো। সেদিন যখন মা খাওয়া দাওয়ার পর আমার ঘরে চলে আসে এবং অজিতও নিজের পাশের রুমে চলে যায়, তার কিছুক্ষণ পরে মা আমাকে বলে, তুই ঘুমিয়ে পড়, আমি ভালো করে চেক করে আসি যে তোর ওই বেহায়া কাজের মাসি দরজাটাকে লাগিয়েছে কিনা। না খোলা রেখেই চলে গেছে। আমি তো বিছানা থেকেই নামতে পারতাম না। হাঁটাচলা করা তো অনেক দূরের কথা। মা আমাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যেত, তাই আমি খাওয়া দাওয়া ও বাকি সমস্ত কিছু ওই রুমের মধ্যেই করতাম। মা আগে আমাকে খাবার খাইয়ে দিত, তারপর নিজে খেত। কখনো কখনো অজিত আমাকে রাতের খাবারটা নিজের হাতে করে খাইয়ে দিত। আমার সঙ্গে ওই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আমার তো মুখের হাসি যেন উধাও হয়ে গেছিল। অজিত আমার পাশে আসলেই আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতাম এবং বলতাম আমার সঙ্গে এটা কি হয়ে গেল এবং কেন হলো। অজিত তখন আমাকে বুঝিয়ে বলতো এবং অজিত আমাকে সারাদিন টাইম দিতে পেতো না, সেই জন্য স্কুল থেকে এসে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত আমার কাছেই থাকতো এবং আমাকে হাসানোর জন্য সে মজার মজার কথা বলতো।
এবং আমার টেনশন দূর করার জন্য সে সবসময় আমার সঙ্গে হাসি খুশি থাকার চেষ্টা করত। তারপর সেদিন যখন মা দেখতে যায় যে মিনতি ঘরের দরজাটাকে লাগিয়েছে না খোলা রেখেই চলে গেছে, তখন মা গিয়ে দেখে অজিতের ঘরের দরজা খোলা আছে। মা তখন আস্তে করে অজিতের ঘরের দিকে যায়। তারপর গিয়ে যা দেখে, আমার মায়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। মা গিয়ে দেখে মিনতি অজিতকে জড়িয়ে ধরে বলছে, মালিক, আজ আমি ও আপনি এক হয়ে যাব। আজ আমার সব কিছু আপনার হয়ে যাবে। মিনতি তার মিষ্টি মিষ্টি কথায় অজিতকে ফাঁসানোর চেষ্টা করছে। ওটা বলে যখন মিনতি নিজের শাড়ি খুলতে শুরু করে, ঠিক ওই সময় মা ঘরের ভিতরে ঢুকে মিনতির চুলের মুঠি ধরে তাকে 2-3টে থাপ্পড় মারে এবং বলে, তোর সাহস তো কম না, তুই একটা কাজের মাসি হয়ে আমার মেয়ের সংসারে আগুন লাগাতে চেয়েছিস। তোকে তো আমি প্রথম দিন দেখেই বুঝে গেছিলাম তুই একটা চরিত্রহীন মহিলা। এখানে তোর স্বামী আছে, তা সত্ত্বেও তুই অজিতকে ফাঁসানোর চেষ্টা করেছিস। ভুলে যাস না তুই একটা কাজের মাসি। তোর সাহস কি করে হলো আমার জামাইকে ফাঁসানোর? মিনতি তখন বলে, আমি কাজের মাসি হতে পারি, কিন্তু আপনার মেয়ের থেকে অনেক সুন্দর দেখতে। আর সাহেবকে আমি ফাঁসাবো কেন? সাহেব কি কোনো ছোট বাচ্চা নাকি? সাহেবও তো আমাকে পছন্দ করে। মিনতির মুখ থেকে ওই কথা শুনে আমার মা তখন অজিতকে বলে, ছি, তুমি একটা শিক্ষিত মানুষ, আর তুমি কিছুক্ষণের মনের চাহিদা মেটানোর জন্য নিজের ক্লাস, নিজের স্ট্যাটাস সব কিছু ভুলে গিয়ে একটা কাজের মাসির সঙ্গে মুখ কালো করতে চেয়েছিলে? ছি ছি ছি। আমি যদি তোমার বাবা মাকে তোমার ব্যাপারে এইসব কথা বলি, তাহলে ওদের কী অবস্থা হবে একবারও ভেবে দেখেছো? ওদের লজ্জা লাগবে তোমাকে নিজের ছেলে বলতে। অজিত তখন মায়ের হাতে পায়ে ধরে বলে, মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এই মিনতির কথার ফাঁদে পড়ে গেছিলাম। আপনি এই কথাগুলো দয়া করে মিনুকে বলবেন না। আমি আপনার হাতে পায়ে ধরছি, আপনি এই কথাগুলো কাউকে বলবেন না। আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। আমার মা তখন অজিতকে বলেছিল, ঠিক আছে, তুমি যখন ভুল করেই ফেলেছ, তাহলে এই কাজের মাসিকে কাল সকাল হওয়ার আগে এই বাড়ি থেকে দূর করবে। আমি এর মুখ আর দেখতেও চাই না। ঠিক ওই সময়ে আমার মা মিনতির বর শামুকে ডেকে মিনতির ব্যাপারে সব সত্যি কথা বলে দেয়। শামু তখন মিনতিকে মারতে শুরু করে ও বলে, সাহেবকে আমি ভগবানের মতো মনে করি, কারণ সাহেবের জন্য আমার সংসার চলছে। সাহেব আমাকে কত সাহায্য করে, আর মালকিন তো তোকে কত সাহায্য করে, কত ভালোবাসে, আর তুই সাহেব ও মালকিনের সংসারটাকে নষ্ট করতে চেয়েছিস। মা তখন বলে, তোদের এসব নাটক আমি দেখতে চাই না, তাই কাল সকাল হওয়ার আগেই তোরা দুইজন এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। ঠিক ওই সময় মিনতি তার হাতের কাছে টেবিলে রাখা ফুলদানিটাকে হাতে নেয় ও বলে, আমি সবকে মেরে ফেলবো। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আমার ও সাহেবের মাঝখানে যে আসবে আমি তাকেই মেরে ফেলবো। আমি কাউকে আমাদের দুইজনের মাঝখানে আসতে দিব না। আমি অনেক কষ্ট করে সাহেবকে নিজের মিষ্টি কথায় ফাঁসিয়েছি। আমার ও সাহেবের মাঝখানে কাউকে আমি আসতে দিব না, ও আমি বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ করব। তারপর মিনতি আমার মায়ের দিকে এগিয়ে এসে বলে, এই বুড়ির জন্য আমার সব প্ল্যান বেকার হয়ে গেছে। আমি তো আগে এই বুড়িকেই মেরে ফেলবো। আজ এই বুড়ি না থাকলে আমার প্ল্যানটা কাজ করত। আমি সাহেবকে নিজের জালে ফাঁসিয়ে নিতে পারতাম, কিন্তু আমাকে এই বাড়ি থেকে কেউ দূর করতে পারবে না। আমি এই বাড়ির আসল মালকিন। এই কথা বলে সে যখন আমার মায়ের মাথায় ফুলদানি দিয়ে মারতে যায়, তখন অজিত তার হাত ধরে নেয় ও বলে, আমি অনেক বড় ভুল করেছি তোর মতো কাজের মাসির মিষ্টি মিষ্টি কথায় ফেঁসে গিয়ে। আমি তো ভাবতাম তুই এগুলো টাকার জন্য করছিস, তাই আমি তোকে মাঝে সাঝে টাকাও দিতাম, কিন্তু এখন বুঝতে পারছি তুই তো এই বাড়ির রানী হওয়ার স্বপ্ন দেখছিস। আমি অনেক বোকা ছিলাম যে তোর মতো কাজের মাসির কথায় ফেঁসে গেছিলাম। মিনতি তখন বলে, আচ্ছা, তো এখন সবাই সব কিছু জানতে পেরে গেছে, তাই আপনি আমার মাথায় সব দোষ চাপিয়ে দিতে চাইছেন কেন? আপনিও তো আমাকে বলতেন যে আমার সঙ্গে টাইম কাটাতে আপনাকে নাকি অনেক ভালো লাগে। আর আজ কি হয়েছে? আমি তো আপনার জন্যই মালকিনকে সিঁড়ি থেকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম। আমি এই সব কিছু আপনাকে পাওয়ার জন্যই করেছি, আর আজ আপনি আমাকেই দোষারোপ করছেন। মিনতি নিজে স্বীকার করেছিল যে সে সিঁড়িতে সরিষার তেল ফেলে রেখেছিল, যাতে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মরে যাই এবং সে যাতে অজিতকে বিয়ে করে এই বাড়ির মালকিন হতে পারে। মিনতি যখন নিজের মুখে এই কথা স্বীকার করে যে সে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, তখন আমার মা সহ্য করতে না পেরে বলেছিল, তুই আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছিস, তোকে আমি ছাড়বো না। এই কথা বলে মা যখন পুলিশকে ফোন করতে যায়, তখন শামু আমার মায়ের হাতে পায়ে ধরে বলেছিল, মালকিন, পুলিশকে দয়া করে ফোন করবেন না। আমি একে নিয়ে এক্ষুনি এখান থেকে গ্রামে ফিরে যাব এবং আপনাদের কোনো দিন আমাদের মুখ দেখাবো না। আমার মা একমাত্র শামুর কথা শুনে তার বউকে ছেড়ে দিয়েছিল। তারপর শামু মিনতিকে অনেক মারধর করেছিল এবং বলেছিল, তোর মাথায় যে এই বড়লোক হওয়ার ভূতটা চেপেছে ওটা আমি শেষ করে দিব।
তারপর সবার সামনে সে মিনতিকে অনেক মেরেছিল এবং বলেছিল ও যদি এই পাগলামি না ছাড়ে তাহলে শামু নিজে পুলিশকে ফোন করে মিনতির ব্যাপারে সব কিছু বলে দেবে। তারপর মিনতি নিজের ভুল বুঝতে পারে এবং সে পুলিশের ভয়ে শামুর সঙ্গে তাদের গ্রামের বাড়ি চলে যেতে রাজি হয়। সেদিন রাতের বেলায় শামু তার বউকে নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। সেদিন রাতে ঘটে যাওয়া এতগুলো ঘটনা আমি কিছুই জানতে পারিনি, কারণ আমি তো ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়তাম। এই ঘটনাটা মা আমার সুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে গল্পের মতো করে বলেছিল, আর আমার সঙ্গে ঘটে যাওয়া এই গল্পই আজ আমি আপনাদেরকে বললাম। এই ঘটনাটা হতে আজ 5 বছর হয়ে গেছে। আমি এখন আগের থেকে সুস্থ আছি। আমি এখন নিজের কাজ নিজেই করে নিতে পারি এবং হাঁটাচলাও করতে পারি। অজিত আমাকে চেন্নাই নিয়ে গেছিল এবং সেখানে আমার ট্রিটমেন্ট করেছিল। ওই ঘটনাটার পর থেকে মা আমাকে বারণ করেছিল কোনো ইয়াং কাজের মাসিকে বাড়িতে রাখতে। ওই ঘটনাটার পরে আমি আমার শ্বশুরবাড়িতে যে কাজের মাসিটা ছিল উনাকে আমার কাছে নিয়ে এসেছিলাম এবং আজ ওই কাজের মাসিকে নিয়ে আমরা 5 বছর থেকে আছি। উনি তো আগেও আমাদের মায়ের মতো করেই সেবা করতেন এবং এখানেও উনি মায়ের মতো করে আমাদের সেবা করেন। সব কাজের মাসি যে খারাপ হয় তা নয়, কিছু কিছু কাজের মাসির নিয়ত খারাপ হয়ে যায়। আমি যেহেতু মিনতিকে অনেক ভালোবাসতাম, সে ওই ভালোবাসার সদ্ব্যবহার করেছিল এবং আমাকে ঠকিয়েছিল। এই জন্যই বলে কাউকে অত বেশি মাথায় চাপাতে নেই যে পরে সে মাথা থেকে আর নামতেই চাইবে না। আপনারা যদি এই ভুলটা করে থাকেন তাহলে এই গল্পটা শোনার পরে আপনারাও সচেতন থাকবেন। অজিত আমাকে অনেকবার সরি বলেছিল। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।